আসসালামু আলাইকুম। ভেক্টর আছে ভর্তি আছে 24। চিত্র 4 কিলোমিটার/আওয়ার বেগে প্রবাহিত স্রোতের নদীতে সোহেল 8 কিলোমিটার/আওয়ার বেগে এবি বরাবর নৌকা চালানো শুরু করে। সোহেল এবি বরাবর যায় 8 কিলোমিটার/আওয়ার বেগে। 10 মিনিটে নদীর প্রস্থ এডি বরাবর ডি বিন্দুতে পৌঁছে। 10 মিনিট পরে এই ডি বিন্দুতে পৌঁছে, কিন্তু রেহান এডি বরাবর 10 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালানো শুরু করে। এডি বরাবর সে নৌকা চালানো শুরু করছে 10 কিলোমিটার/আওয়ার বেগে। এসি বরাবর সি বিন্দুতে পৌঁছায়। নম্বর কোশ্চেন, সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ ও স্রোতের বেগের লব্ধি বেগের মান নির্ণয় করো। সোহেলের ক্ষেত্রে সোহেল হচ্ছে বি বরাবর যাত্রা শুরু করছে, তো নৌকার বেগ ও স্রোতের বেগের লব্ধির, নৌকার স্রোতের বেগ তো দেওয়াই আছে কোশ্চেনে, তাহলে তাদের লব্ধি বের করতে হবে। খুব ইজি কোশ্চেন। 1 নাম্বার, তো স্রোতের বেগ ইউ এর মান ধরলাম যে 4 কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে স্রোতের বেগ। আর নৌকার বেগ ভি এর মান দেওয়া আছে সোহেলের ক্ষেত্রে 8 কিলোমিটার/আওয়ার, 8 কিলোমিটার/আওয়ার। তো এখানে প্রথমে আমাদের আলফার মানটা বের করে নিতে হবে। আলফার মান কোনটা? এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, তো আলফার মান আমাদের জানা নাই, তো আলফাটা আমরা আগে বের করে নিই। তো কোন সূত্র দিয়ে আলফা বের করব? যেহেতু সে ডি বিন্দুতে পৌঁছায়, তার মানে তার থিটার মান কত? থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই বরাবর যাত্রা শুরু করে যেহেতু ডি বিন্দুতে পৌঁছায়, তাহলে এটা হচ্ছে লব্ধি, আর এই লব্ধি স্রোতের সাথে কোণ উৎপন্ন করে 90 ডিগ্রি, এটা হচ্ছে লব্ধি। আর এই বরাবর স্রোতের বেগ 4, এই বরাবর নৌকার বেগ হচ্ছে 8, তাহলে আলফার মানটা আমাদের বের করতে হবে, আলফার মান। তাহলে ট্যান থিটা, আলফাটা কার সাথে কোণ উৎপন্ন করবে? সরি, থিটাটা কার সাথে কোণ উৎপন্ন করে? 4, স্রোতের বেগের সাথে। তাহলে নিচে হবে ইউ, উপরে হবে ভি সাইন আলফা, ইউ প্লাস ভি কজ আলফা। ট্যান থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ট্যান 90 ইজ ইকুয়াল টু ভি এর মান হচ্ছে 8 সাইন আলফা, নিচে হচ্ছে ইউ প্লাস 4 প্লাস 8 কজ আলফা। ট্যান 90 ডিগ্রির মান হচ্ছে 1/0, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িতর পরিবর্তে 1/0 লেখা যায়, 2/0 লেখা যায়, 3/0 লেখা যায়, সব একই অ্যান্সার আসবে। তাহলে 8 সাইন আলফা ডিভাইড হচ্ছে 4 প্লাস 8 কজ আলফা। এই 1-এর সাথে 4 প্লাস 8 কজ আলফা যে গুণ হবে, 4 প্লাস 8 কজ আলফা ইজ ইকুয়াল টু 0, 0-এর সাথে 8 সাইন আলফা গুণ করলে 0, বা 8 কজ আলফা ইজ ইকুয়াল টু -4 হয়। কজ আলফা ইজ ইকুয়াল টু -4 ডিভাইড হচ্ছে 8, -4 ডিভাইড 8, বা cos alpha is equal to -half, alpha is equal to cos inverse, alpha is equal to cos inverse -half। cos কত ডিগ্রির মান -half? cos হচ্ছে 120 ডিগ্রির মান -half, cos 120 ডিগ্রির মান -half। তো আমরা হচ্ছে আলফার মান পেয়ে গেলাম। এখন আমরা লব্ধি বের করব। লব্ধি বের করার সূত্র আমরা জানি, r স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। তো ইউ এর মান হচ্ছে 4 স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু কস 120। তাহলে 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু কস 120, তার উপর রুট করলে 6.928, 6.928 এত, এটা হচ্ছে আর এর মান 6.928। এটা কি হবে? বেগের মান দেওয়া আছে, একক দেওয়া আছে কিলোমিটার/আওয়ার, তাহলে এককটা হবে কিলোমিটার/আওয়ারে। এটাই হচ্ছে গ নম্বরের অ্যান্সার, 6.928 কিলোমিটার/আওয়ার। ঘ নম্বর কোশ্চেনটা হচ্ছে নদীর প্রস্থ এডি ও রেহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিসি সমান হবে কিনা। এ থেকে ডি নদীর প্রস্থ আর হচ্ছে ডিসি, এটা সমান হবে কিনা এটা আমাদের বের করতে বলছে। তো এই এডি এর দৈর্ঘ্যটা কিভাবে বের করব? নদীর প্রস্থের মান আমাদের জানা নাই। তো নদীর প্রস্থ বের করার জন্য আমাদের প্রয়োজনীয় উপাত্তগুলো দেওয়া আছে, যে সোহেল বি বিন্দু বরাবর যাত্রা শুরু করলেও সে ডি বিন্দুতে পৌঁছায় কত সময় পর পৌঁছায়? 10 মিনিট সময় পর পৌঁছায়।
তাহলে প্রথমে আমরা এডি এর দৈর্ঘ্য নির্ণয় করব। এডি এর দৈর্ঘ্য, তো সোহেলের ক্ষেত্রে সে ডি বিন্দুতে এসে পৌঁছায়, তাহলে তার সময়ের ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু আমরা জানি ভিটি, বা টি ইজ ইকুয়াল টু এস বাই ভি। এখানে ভি বলতে ভি ওয়াই হবে। এস হচ্ছে নদীর প্রস্থ, নদীর প্রস্থের মান বের করতে হবে। টি এর মান হচ্ছে 10 মিনিট, 10 মিনিট মানে 600 সেকেন্ড। টি এর মান 10 মিনিট দেওয়া আছে, 10 মিনিট মানে হচ্ছে 600 সেকেন্ড। আর ভি ওয়াই, ভি ওয়াই এটা হচ্ছে সোহেলের বেগের উলম্ব উপাংশ। সোহেল এই বরাবর যাত্রা শুরু করছে, এই বরাবর সে যাত্রা শুরু করছে, তাকে সে পৌঁছাইছে এই ডি বিন্দুতে। তো এই বরাবর যে বেগ 8 কিলোমিটার/আওয়ার বেগ দেওয়া আছে, এটার দুইটা উপাংশ, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। এই কোণের মানটা কত? এই কোণের মান তো হচ্ছে পাইছি 30 ডিগ্রি, 30 আর 90। তাহলে এটা যদি 30 হয় তাহলে এই অংশটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইটার উলম্ব উপাংশ কত হয়? 60 ডিগ্রি। তাহলে এস ডিভাইড ভি সাইন 60। এখান থেকে আমাদের এস এর মান বের করতে হবে। 600 ইন্টু ভি, ভি এর মান হইতেছে সোহেল কত কিলোমিটার/আওয়ার বেগে যাত্রা শুরু করে? 8। তাহলে 8 ইন্টু সাইন 60, 8 ইন্টু সাইন 60 গুণন 600, 4156.92, 4156.92 এত কিলোমিটার। এখানে 8 sin 60 এটা তো কিলোমিটার/আওয়ারে আসবে, কিন্তু 600 এটা তো হচ্ছে সেকেন্ডে আছে। তার মানে 600টাকে আমার ঘন্টায় নিতে হবে। তাহলে 10 মিনিট সমান হচ্ছে 600 সেকেন্ড। 10 মিনিট 600 সেকেন্ড, তো 10 মিনিট কত ঘন্টা হবে? 10/60 এত আওয়ার। তাহলে 10কে 60 দিয়ে ভাগ করলে 0.166, 0.1667 এত আওয়ার। তাহলে এখানে 0.1667 আওয়ার। এখন যদি হিসাব করি, এটার সাথে গুণন হবে 8 ইন্টু সাইন 60, 1.1547 বা 1154.7 মিটার, 1154.7 মিটার এডি পথের দৈর্ঘ্য। এডি পথের দৈর্ঘ্য 1154.7 মিটার। এরপর ডিসি এর দূরত্ব বের করতে হবে। রেহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিসি এর সমান হবে কিনা। এখন ডি বিন্দু বরাবর যাত্রা শুরু করে কে? ডি বিন্দু বরাবর যাত্রা শুরু করে হচ্ছে রোহান। রোহান এডি বরাবর 10 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালানো শুরু করছে। শুরু করার পর সে এসিতে যায় পৌঁছাইছে। তাহলে আমাদের বের করতে হবে যে এই ডিসি এর দৈর্ঘ্য কতটুকু, সেটি আমাদের এখান থেকে বের করতে হবে। তা ডিসি এর দৈর্ঘ্য, তো রোহানের বেগ কত? রোহানের বেগ দেওয়া আছে এখানে 10 কিলোমিটার/আওয়ার। তাহলে V2 এটা 10 কিলোমিটার/আওয়ার। স্রোতের বেগ U2, এটার মান তো হচ্ছে 4 কিলোমিটার/আওয়ারই। তাই নৌকা চালনা শুরু করে সি বিন্দুতে পৌঁছায়। তো সি বিন্দু আমাদের বের করতে হবে যে ডিসি এর দৈর্ঘ্য কত। তাহলে আমাদের এই বরাবর বেগের মান জানা, এই বরাবর বেগের মান জানা। তো এই দুইটা বেগ থেকে আমরা কি বের করতে পারি? এইটা তো হচ্ছে লব্ধি, এই বরাবর একটা বেগ আর এই বরাবর একটা বেগ জানা, এটা হচ্ছে লব্ধি। এই ক্ষেত্রে আমরা আলফার মান জানি।
আলফার মান হচ্ছে 90 ডিগ্রি, কারণ সে যাত্রা শুরু করছে এই বরাবর, কিন্তু স্রোতের টানে পৌঁছাইছে এই বরাবর, স্রোতের বেগ তো এই বরাবর, তাহলে আলফা হচ্ছে 90। থিটার মানটা আমরা বের করবো এখান থেকে, থিটার মান কত, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, থিটাটা কার সাথে কোণ উৎপন্ন করে, স্রোতের সাথে, তাহলে এখানে হচ্ছে 4, উপরে হচ্ছে রোহানের বেগ 10 সাইন আলফার মান হচ্ছে 90, 4 + 10 cos 90। স্রোতের সাথে কোনটা নির্ণয় করতেছি আমরা, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু 10/4, বা থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 10/4। এটার মান কত আসে, tan ইনভার্স 10/4, 68.198, 68.198। এটা হচ্ছে ডি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। এই কোণের মান যদি 68.198 হয়, তাহলে এই কোণের মান হচ্ছে 68.198। তাহলে তখন এইটা হয়ে যাবে হচ্ছে ডিসি, এইটা যদি থিটা হয়, এটা হবে হচ্ছে ভূমি বেস, আর এটা হচ্ছে লম্ব। লম্বের মান কিন্তু অলরেডি আমরা জানি, লম্বের মান 1154.7। আমাদের বের করতে হবে এই ভূমির মানটা। তাহলে ভূমি কিভাবে বের করব, লম্ব বাই ভূমি, তাহলে tan 68.198 এটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে লম্বটা হচ্ছে এটা এ বিন্দু এডি, আর ভূমিটা হচ্ছে ডিসি। আমাদের বের করতে হবে ডিসি, তাহলে ডিসি ইজ ইকুয়াল টু এডি ডিভাইড হচ্ছে 10, এখানে থিটা না, tan 68.198। তো এডি এর মান হচ্ছে 1154.7 ডিভাইড হচ্ছে tan 68.198। এটাকে ক্যালকুলেশন করি, 1154.7 ভাগ 10, আবার ব্র্যাকেট 68.198, 461.89, 461.89 মিটার। তো কোশ্চেনটা ছিল নদীর প্রস্থ এডি ও রেহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিসি সমান হবে কিনা। তাহলে অ্যান্সার হবে কি, নদীর প্রস্থ এডি আর ডিসি এর মান সমান নয়। এডি এর মান পেয়েছি আমরা 1154.7 মিটার, আর ডিসি এর মান পেয়েছি 461.89 মিটার। তো আশা করি ভেক্টরের ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। নিউটনীয় বলবিদ্যা, রাজশাহী বোর্ড 2024। একজন সার্কাসের খেলোয়াড় 60 সেন্টিমিটার দীর্ঘ সুতার এক প্রান্তে 80 গ্রাম ভরের একটি বস্তুকে বেঁধে উলম্ব তলে প্রতি মিনিটে 120 বার ঘোরাচ্ছেন। পরে তিনি সুতার দৈর্ঘ্য 10% কমিয়ে এবং প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 5% বৃদ্ধি করে বস্তুটিকে আনুভূমিক তলে ঘোরাতে থাকেন। গ নম্বর, বস্তুটি যখন উলম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে তখন সুতার টান নির্ণয় করতে বলা হয়েছে উলম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে। তাহলে এটার যদি এখন আমরা একটা ফিগার ড্র করি, তাহলে এইভাবে উলম্বভাবে ঘোরানো হচ্ছে। তো উলম্বভাবে ঘূর্ণনের ক্ষেত্রে সর্বোচ্চ বিন্দুতে টান একরকম, এই বিন্দুতে টান একরকম, আবার নিচের বিন্দুতে টান একরকম। আমাদের বের করতে বলছে সর্বোচ্চ বিন্দুতে টান কত। তো এই টান বল বের করার সূত্র হচ্ছে টি ইজ ইকুয়াল টু, এই পয়েন্টে তার কেন্দ্র বহির্মুখী বল কাজ করতেছে বাইরের দিকে, যেটা হচ্ছে mv²/r। ওই টাইমে তার ওজনটা কাজ করতেছে, বস্তুটার যে ওজন সেটা কাজ করতেছে নিচের দিকে, প্লাস mg। আর এই কেন্দ্র বহির্মুখী বল আর ওজনের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাই এখানে হবে mg cos 180 ডিগ্রি। তাহলে t ইজ ইকুয়াল টু mv²/r প্লাস mg cos 180 ডিগ্রি। তো mv²/r প্লাসের পরিবর্তে এখানে মাইনাস mg হয়ে যাবে, কারণ cos 180 ডিগ্রির মান হচ্ছে মাইনাস। তো m এর মান বলা আছে 80 গ্রাম, m এর মান দেওয়া আছে 0.8 কেজি,
আর কি লাগবে? ভি এর মান তো দেওয়া নাই, কিন্তু ওমেগা বের করা যাবে। প্রতি মিনিটে 120 বার ঘোরাচ্ছেন, তাহলে ওমেগা এটি ইজ ইকুয়াল টু 2 পাই এন ডিভাইড হচ্ছে টি। 2 পাই ইন্টু 120 ডিভাইড হচ্ছে টি এর মান প্রতি মিনিটে 60। এটা কাটাকাটি করলে 2, তাহলে 2 × 2 পাই মানে 4 পাই। ওমেগার মান পেলাম। বা এম ভি স্কোয়ার বাই আর এর পরিবর্তে এম ওমেগা স্কোয়ার আর লিখতে পারি মাইনাস এম জি। এর কারণ হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। তো ভি এর পরিবর্তে ওমেগা আর বসাই দিছি, তাহলে এম এর মান হচ্ছে 0.8, ওমেগার মান 4 পাই তার উপর স্কোয়ার ইন্টু আর। 60 সেন্টিমিটার দীর্ঘ সুতা, তার মানে সুতার দৈর্ঘ্য হচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি বৃত্তাকার পথে ঘোরানো হয় তখন ব্যাসার্ধ হবে কত? ব্যাসার্ধ হবে 60 সেন্টিমিটারই। তাহলে আর এর মান হচ্ছে 0.6 মাইনাস এম, এম এর মান 0.8, জি এর মান হচ্ছে 9.8। তো এটাকে ক্যালকুলেশন করি। 0.8 গুণন 4 পাই তার উপর স্কোয়ার গুণন 0.6 মাইনাস 0.8 গুণন 9.8, 67.958 বা 67.96 লিখতে পারি, 67.96 নিউটন। তো এইটাই হচ্ছে ওই উলম্ব, এই বিন্দুতে এই উলম্বভাবে যদি ঘোরানো হয় তাহলে সর্বোচ্চ বিন্দুতে তার টানের মান পেলাম 67.96 নিউটন। ঘ নম্বর কোশ্চেন বলছে উলম্ব তলে আনুভূমিক তলে ঘোরানোর সময় বস্তুর কৌণিক ভরবেগ সমান হবে কিনা। তো প্রথমে উলম্ব তলের ঘূর্ণনের ক্ষেত্রে আমরা হচ্ছে কৌণিক ভরবেগ নির্ণয় করি। ঘ নম্বর উলম্ব তলে ঘূর্ণনের ক্ষেত্রে উলম্ব তলে ঘূর্ণনের ক্ষেত্রে কৌণিক ভরবেগ এল ইজ ইকুয়াল টু এম ভি আর। তো এখানে এম এর মান আছে 0.8, ভি এর পরিবর্তে আমরা ওমেগা আর লিখতে পারি ইন্টু আর। তাহলে 0.8 ইন্টু ওমেগা আর স্কোয়ার লেখা যায়। ওমেগার মান আমরা অলরেডি পেয়েছি 4 পাই ইন্টু আর এর মান হচ্ছে সুতার দৈর্ঘ্য ছিল 60 সেন্টিমিটার, তাহলে 0.6 তার উপর স্কোয়ার, তাহলে 4 পাই ইন্টু 0.6 তার উপর স্কোয়ার গুণন হচ্ছে 0.8, 3.619 এত কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ভরের একক কেজি, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর মিটার স্কোয়ার পার সেকেন্ড হবে তাহলে। আর ব্যাসার্ধের একক হচ্ছে মিটার, তাহলে মিটার পার সেকেন্ড গুণ করলে মিটার স্কোয়ার পার সেকেন্ড হয়। তো এটা হচ্ছে উলম্ব তলে ঘূর্ণনের ক্ষেত্রে। এরপর আনুভূমিক তলে ঘূর্ণনের ক্ষেত্রে আনুভূমিক তলে যদি ঘোরানো হয়, আনুভূমিক তলের ক্ষেত্রে কি কি দেওয়া আছে? যে পরে তিনি সুতার দৈর্ঘ্য 10% বাড়াইছে, 60 সেন্টিমিটার ছিল আগে, তার 10% বাড়ানো হয়েছে, সরি কমানো হয়েছে, এবং প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 5% বৃদ্ধি করা হয়েছে। তা আগে 1 মিনিটে ঘূর্ণন হইতো 120 বার, তো তার থেকে 5% ঘূর্ণন বৃদ্ধি করে আনুভূমিক তলে ঘোরানো হচ্ছে। তাহলে এখানে আমরা কি করব? তো এন কত হবে? N2 ইজ ইকুয়াল টু, আগে ছিল প্রতি মিনিটে 120 বার, তাহলে 120-এর সাথে যোগ হবে 120 গুণন ঘূর্ণন সংখ্যা বাড়ানো হয়েছে হচ্ছে 5%, 5 ডিভাইড হচ্ছে 100, 120 যোগ 120 গুণন 5
ভাগ, আচ্ছা 120 গুণন 5 ভাগ হচ্ছে 106 যোগ 120 126 ঘূর্ণন সংখ্যা 126 পার মিনিট। তাহলে ওমেগার মান কত হবে? ওমেগা 2 ইজ ইকুয়াল টু হবে 2 পাই এন। তাহলে 2 পাই এন এর মান হচ্ছে 126 বার ঘুরতেছে 60 সেকেন্ডে। তাহলে ওমেগার মান কত পেলাম? 126 গুণন 2 পাই, 126 গুণন 2 পাই ভাগ হচ্ছে 60, 13.1946, 13.1946। এটা হচ্ছে আমরা কৌণিক বেগের মান পেলাম। এরপর সুতার দৈর্ঘ্য বের করতে হবে। সুতার দৈর্ঘ্য 10% কমানো হয়েছে। সুতার দৈর্ঘ্য 10% কমানো হয়েছে। তা আগে ছিল হচ্ছে 60 সেন্টিমিটার, এটার থেকে মাইনাস যাবে 10 গুণন 60 ডিভাইড হচ্ছে 100, ওপরে হচ্ছে 6, তাহলে 60 থেকে 6 বাদ দিলে 54 সেন্টিমিটার। তাহলে সুতার দৈর্ঘ্য হচ্ছে 54 সেন্টিমিটার বা 0.54 মিটার। তাহলে এখন কৌণিক ভরবেগ কী হবে? L2 ইজ ইকুয়াল টু এম ভি বা এম ওমেগা আর ইন্টু আর বা এম ওমেগা আর স্কোয়ার। এটা হচ্ছে ওমেগা 2 আর 2 স্কোয়ার। এম এর মান তো চেঞ্জ হবে না, 80 গ্রামই থাকবে, তার মানে 0.8। ওমেগা 2 এর মান হচ্ছে 13 কত পাইছিলাম, 13.1946, 1946 ইন্টু আর 2 এর মান পাইছি 0.54, তার উপর স্কোয়ার। তাই গুণন 0.54 তার উপর স্কোয়ার গুণন 0.8, 3.078, 3.078 এত কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে আগে কত পাইছিলাম? আগে পাইছিলাম 3.619, L1 এর মান 3.619 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, আর L2 এর মান পাইছি 3.078 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তো আমাদের কৌণিক ভরবেগ দুই ক্ষেত্রে কি সমান হবে না? ঘোরানোর সময় বস্তুর কৌণিক ভরবেগ সমান হবে না, এটাই হচ্ছে গাণিতিকভাবে বিশ্লেষিত হলো। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। কাজ শক্তি ক্ষমতা রাজশাহী বোর্ড 2024। এ ও বি দুইটি পানিপূর্ণ কুয়া যাদের গভীরতা দেওয়া আছে যথাক্রমে 12 মিটার ও 10 মিটার এবং ব্যাস যথাক্রমে 1.8 মিটার ও 2 মিটার। এক্স ও ওয়াই দুইটি পাম্প যাদের কর্মদক্ষতা যথাক্রমে 70% ও 60%। এক্স পাম্পটি এ কুয়াটিকে 24 মিনিটে পানি শূন্য করতে পারে। ওয়াই পাম্পের ক্ষমতা দেওয়া আছে 2.4 হর্স পাওয়ার। গ নম্বর, এক্স পাম্পটির ক্ষমতা নির্ণয় করতে বলা হয়েছে। এক্স পাম্পের ক্ষমতা বের করতে হবে। তো বলছে যে পানি পূর্ণ কুয়ার গভীরতা দেওয়া আছে 12 মিটার আর 10 মিটার। তো এখানে এক্স পাম্প দিয়া এ কুয়াটিকে পানি শূন্য করা হচ্ছে। তাহলে এ কুয়ার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এ কুয়ার গভীরতা কত দেওয়া আছে? এ কুয়ার গভীরতা দেওয়া আছে 12 মিটার। তাহলে উপর থেকে নিচ পর্যন্ত গভীরতা হচ্ছে 12 মিটার। তো সে 24 মিনিটে পানি শূন্য করতে পারে। গ নম্বর, 12 মিটার গভীরতা দেওয়া আছে আর এটার ব্যাস দেওয়া আছে, মানে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দূরত্ব দেওয়া আছে 1.8 মিটার। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 0.9 মিটার, এটা হচ্ছে ব্যাসার্ধ। আর গভীরতা এইচ এর মান হচ্ছে 12 মিটার। তো এখান থেকে কুয়ায় কি পরিমাণ পানি আছে সেই পানির ভরটা আমরা নির্ণয় করব। তো পানির ভর mgh, পানির ভর বের করতেছি। m ইজ ইকুয়াল টু রো ইন্টু ভি। রো ইজ ইকুয়াল টু m বাই ভি বা m ইজ ইকুয়াল টু রো ভি।
রোর মান হচ্ছে 1000, আর ভি হচ্ছে কুয়ার ব্যাসার্ধ আর গভীরতা দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে সিলিন্ডার আকৃতির শেপ, এর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। 1000 ইন্টু পাই, আর এর মান কুয়ার ব্যাসার্ধ হচ্ছে 0.9, তার উপর স্কোয়ার, আর গভীরতা হচ্ছে 12 মিটার। তো এই কুয়াতে কি পরিমাণ পানি আছে সেই পানিটা আমরা একটু দেখি। 1000 গুণন পাই গুণন 0.9 স্কোয়ার গুণন হচ্ছে 12, 30,536.28, 30,536.28 এত কেজি পানি আছে এই কুয়াতে। 1000 ইন্টু পাই ইন্টু 0.9 স্কোয়ার ইন্টু হচ্ছে 12। তো কুয়াতে এই পরিমাণ পানি আছে। এখন এই পরিমাণ পানি তুলতে এক্স পাম্পের ক্ষমতা কত বলা আছে? এক্স পাম্পটা কত মিনিটে পানি শূন্য করতে পারে? 24 মিনিটে পানি শূন্য করতে পারে। তাহলে 24 মিনিট, এটা সমান কত সেকেন্ড? 24 গুণন 60, 1440 সেকেন্ড, 1440 সেকেন্ড। তাহলে এখন এক্স পাম্পের ক্ষমতা পি এক্স ইজ ইকুয়াল টু এম জি এইচ প্রাইম ডিভাইড হচ্ছে টি। এইচ প্রাইমটা হচ্ছে যে পানি তোলা হচ্ছে 12 মিটার গভীরতার কুয়ার। তো এখানে পাইপটা আমরা, পাইপের যে মানে যে পাইপ দিয়ে পানি উঠাবে এটার উচ্চতা কি হইতে হবে? এভারেজ উচ্চতা। সম্পূর্ণ কুয়া যদি খালি করতে হয় তাহলে উচ্চতা ধরতে হবে তার অর্ধেক। তাহলে এখানে এইচ এর মান, এই এইচ প্রাইমের মান হবে হচ্ছে 6 মিটার। তাহলে এম এর মান পাইছি 30,536.28 গুণন জি এর মান 9.8, উচ্চতা হচ্ছে 6, আর নিচে সময় লাগছে হচ্ছে 1440। তাহলে এক্স পাম্পের ক্ষমতা কত? 30,536.28 গুণন 9.8 গুণন 6 ভাগ 1440, 1246.89, 1246.898 এত হচ্ছে জুল, সরি ওয়াট, এত ওয়াট। এটাকে যদি 746 দিয়ে ভাগ দেই তাহলে 1.67 হর্স পাওয়ার, 1.67 হর্স পাওয়ার। এখানে আবার আরেকটা জিনিস আছে, এক্স ও ওয়াই দুটি পাম্পের কর্মদক্ষতা দেওয়া আছে 70% ও 60%। তো 70% কর্মদক্ষতার জন্য ক্ষমতা পাওয়া গেছে এইটা। তো এখন আবার কর্মদক্ষতা যেহেতু 70% দেওয়া আছে, ওইটার জন্য প্রদত্ত ক্ষমতা কত? এটা হচ্ছে কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা। তাহলে প্রদত্ত ক্ষমতা বের করতে হবে। তো আমরা এটা ইজ ইকুয়াল টু কি জানি? ওপরে হচ্ছে প্রদত্ত ক্ষমতা, সরি কার্যকর ক্ষমতা ডিভাইড হচ্ছে প্রদত্ত ক্ষমতা গুণন হচ্ছে 100%। তো এটার মান দেওয়া আছে এক্স পাম্পের ক্ষেত্রে 70%, তাহলে এটা 0.7 হবে। কার্যকর ক্ষমতা পাইছি আমরা 1.67 হর্স পাওয়ার। তো প্রদত্ত ক্ষমতা আমাদের বের করতে হবে, পি প্রাইম ধরলাম এটা। তাহলে পি প্রাইম ইজ ইকুয়াল টু 1.67 হর্স পাওয়ার ডিভাইড হচ্ছে 0.7। 1.67কে 0.7 দিয়ে ভাগ করতে হবে, 2.3877, 2.3877 হর্স পাওয়ার। এটা হচ্ছে পাম্পের কার্যকর, সরি, এটা হচ্ছে পাম্পের মোট প্রদত্ত ক্ষমতা। কার্যকর ক্ষমতা পাইছি প্রথমে আমরা 1.67, কর্মদক্ষতা দেওয়া হচ্ছে 70%, সেখান থেকে আমরা মোট প্রদত্ত ক্ষমতা বের করলাম। তো আশা করি গ নম্বরটা বুঝতে পারছেন। ঘ নাম্বার বলছে যে এক্স ও ওয়াই পাম্প দ্বারা বি কুয়াটিকে একই সময়ে পানি শূন্য করা যাবে কিনা। এক্স ও ওয়াই পাম্প দ্বারা বি কুয়াকে একই সময়ে পানি শূন্য করা যাবে কিনা। তার মানে এক্স পাম্প ওয়াই পাম্প দুইটা পাম্পই ব্যবহার করা হচ্ছে বি কুয়া থেকে পানি তোলার জন্য। তো এখানে এক্স পাম্প আর ওয়াই পাম্প দুইটারই কর্মদক্ষতা দেওয়া আছে। এক্স পাম্পের তো অলরেডি হচ্ছে আমরা প্রদত্ত ক্ষমতা বের করছি, কিন্তু এক্স পাম্পের কার্যকর ক্ষমতা পি এক্স এর মান আমরা পাইছি 1.67 হর্স পাওয়ার। এখন
ওয়াই পাম্পের যে ক্ষমতা পি ওয়াই প্রাইম বা পি ওয়াই এর মান দেওয়া আছে, পি ওয়াই প্রাইমই ধরলাম, এটা দেওয়া আছে 2.4 হর্স পাওয়ার। এটা হচ্ছে পি ওয়াই পাম্পের ক্ষমতা দেয়া আছে, কিন্তু তার কর্মদক্ষতা বলছে 60%। তাহলে তার কার্যকর ক্ষমতা 2.4 হর্স পাওয়ার ইন্টু 0.6, 60% কার্যকর হয়, তাহলে 0.6 ইন্টু 2.4, 1.44 হর্স পাওয়ার, 1.44 হর্স পাওয়ার। তাহলে মোট কার্যকর ক্ষমতা দুইটা পাম্প মিলাইয়া, মোট কার্যকর ক্ষমতা P is equal to 1.67 plus 1.44 এত হর্স পাওয়ার, দুইটা মিলায়া, তাহলে প্লাস 1.67, 3.11, 3.11 হর্স পাওয়ার। তাহলে কত সময় লাগবে? P is equal to mgh by t। এখন এই কুয়ার ক্ষেত্রে কি পরিমাণ পানি আছে সেটা তো আমরা জানি না। তো কুয়ার গভীরতা দেওয়া আছে 10 মিটার আর ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিটার। তাহলে এম এর পরিবর্তে আমরা রো ইন্টু ভি লিখতে পারি, জি ইন্টু এইচ ডিভাইড হচ্ছে টি। বের করতে হবে সময়, তাহলে টি ইজ ইকুয়াল টু রো ইন্টু পাই আর স্কোয়ার, এইচ প্রাইম ধরলাম, ইন্টু জি ইন্টু এইচ ডিভাইড হচ্ছে টি। এই এইচ যেটা, সেটা হচ্ছে এই পরের কুয়ার গভীরতা হচ্ছে 10 মিটার। তাহলে এই এইচ যেটা, সেটা এইচ প্রাইম হচ্ছে 10 মিটার হবে। তাহলে রোর মান তো 1000, পাই আর এর মান হচ্ছে 2 মিটার, হচ্ছে ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হবে 1 মিটার। তাহলে 1 স্কোয়ার ইন্টু এইচ এর মান হচ্ছে 10, জি এর মান 9.8। এখন এই উচ্চতায় এইচ এর মান কত হবে? এটার অর্ধেক, কারণ পুরোটাই পানি শূন্য করতে হবে। তাহলে 10-এর অর্ধেক, 10-এর অর্ধেক হচ্ছে 5। আর নিচে পি এর মান আমরা পাইছি 3.11 গুণন 746। এটাকে ক্যালকুলেশন করি, 1000 ইন্টু পাই ইন্টু 10 ইন্টু 9.8 টু 5 ভাগ হচ্ছে 3.11 ভাগ 746, 663.50, 663.5088 সেকেন্ড। আর যদি মিনিটে নেই ভাগ 60, তাহলে 11.058 মিনিট, 11.058 মিনিট। তাহলে দুইটা সময়তে ইকুয়াল হয় নাই। যে বলছিল যে এক্স ও ওয়াই পাম্প দ্বারা বি কুয়াকে বি একই সময়ে পানি শূন্য করা যাবে কিনা। তো এই কুয়াকে 24 মিনিটে পানি শূন্য করতে পারে, কিন্তু দুইটা পাম্প দ্বারা বি কুয়াকে পানি শূন্য করতে 11.058 সময় লাগে, সুতরাং একই সময় লাগবে না। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। যদি এরপর কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভেক্টর আছে এবার 2024 একটা ফিগার দেওয়া আছে, এক্স অক্ষ বরাবর F1 বল, এ বরাবর F2 আর এ বরাবর হচ্ছে F3 বল। F1 এর মান 1 নিউটন, F2 এর মান 22 নিউটন, F3 এর মান 33 নিউটন দেওয়া আছে। চিত্র অনুযায়ী ও বিন্দুতে স্থির বস্তুকণার উপর 3টি বল প্রয়োগ করা হয়েছে। গ নম্বর, বস্তুকণার উপর ও এক্স বরাবর ক্রিয়াশীল লব্ধি বলের মান নির্ণয় করো। ও এক্স বরাবর মানে হচ্ছে আনুভূমিক বরাবর লব্ধি ক্রিয়াশীল বলের মান বের করতে বলছে। তাহলে আনুভূমিক বরাবর লব্ধি ক্রিয়াশীল বলের মান কিভাবে বের করব? ও এক্স বরাবর মানে হচ্ছে সবগুলো হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর বলের শুধু আনুভূমিক উপাংশই পাবো, বলের আনুভূমিক উপাংশ পাওয়া যাবে। উপাংশ পাওয়া যাবে। তাহলে বলের আনুভূমিক উপাংশ কি হবে? এক্স ইজ ইকুয়াল টু, প্রথমে F1 যে বলটা আছে, F1 বলটা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ করে আছে। তাহলে F1 cos 0 ডিগ্রি
পরেরটা কোন দিকে কাজ করতেছে? F2 বলটা এই বরাবর কাজ করতেছে। এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে F2 এটা এক্স অক্ষের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে F2 cos 120 ডিগ্রি প্লাস F3। F3 কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে 180 যোগ 60, 180 আর 60 যোগ করলে 240, তাহলে F3 cos 240 ডিগ্রি। F1 এর মান হচ্ছে 11 cos 0 প্লাস 22 cos 120 প্লাস F3 এর মান হচ্ছে 33 cos 240। তাহলে হিসাব করতে হবে 11 cos 0 ডিগ্রির মান 1, তাহলে এটার মান 1ই 22 ইন্টু cos 120 ডিগ্রি যোগ 33 ইন্টু cos 240 ডিগ্রি, সব মিলে আসছে 16.5 মাইনাস 16.5 নিউটন। তাহলে এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে ক্রিয়া করতেছে। আমাদের কোশ্চেন ছিল ও এক্স বরাবর ক্রিয়াশীল লব্ধি বলের মান কত? ও এক্স বরাবর ক্রিয়াশীল বলের লব্ধির মান, এখন লব্ধির মানটা কাজ করতেছে তার বিপরীত দিকে। এখানে যেহেতু তিনটা বল একত্রে কাজ করতেছে, তো তিনটা বলের ক্ষেত্রে প্রথমে আমরা এফ এক্স আর এফ ওয়াই এই দুইটা উপাংশ পাবো। এক্স অক্ষ বরাবর পাবো হচ্ছে আনুভূমিক উপাংশ, ওয়াই অক্ষ বরাবর পাবো হচ্ছে উলম্ব উপাংশ। তো এই এখানে কোশ্চেনে বলছে ও এক্স বরাবর ক্রিয়াশীল বলের মান, তার মানে আমাদের এফ এক্স এর মান বের করতে হবে। তো এফ এক্স এর মান পেলাম 16.5 নিউটন। সেই এফ এক্স মানে ও এক্স বরাবর যে বলের উপাংশ সেটা কাজ করতেছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে। ও এক্স বরাবর লব্ধি বলের মান, লব্ধি বলের মান 16.5 নিউটন, যেটি এক্স অক্ষের ঋণাত্মক দিকে ক্রিয়া করে। দিকে ক্রিয়া করে, এটাই গ নম্বরের অ্যান্সার। ঘ নম্বর বলছে যে বল প্রয়োগের ফলে বস্তু কণাটি কোন দিকে গতিশীল হবে দিক নির্ণয় করতে বলছে, অর্থাৎ থিটা বের করতে হবে বল প্রয়োগের ফলে। তাহলে আমরা দিক কিভাবে বের করব? তো এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বলের উপাংশ এফ এক্স। এখন আমরা বের করব এফ ওয়াই উলম্ব বরাবর উপাংশ গ হতে প্রাপ্ত, গ হতে প্রাপ্ত এফ এক্স এর মান হচ্ছে -16.5 নিউটন। তো এখন এফ ওয়াই বের করতে হবে। এফ ওয়াই এর মান মানে বলের উলম্ব উপাংশ, এখানে যেখানে যেখানে কস ছিল সেখানে শুধু সাইন হবে, এতটুকুই চেঞ্জ। এফ ওয়ান মানে উলম্ব বরাবর উপাংশ, এফ ওয়ান সাইন থিটা সাইন 0 ডিগ্রি প্রথমটা, পরেরটা হচ্ছে এফ টু সাইন 120 ডিগ্রি, পরেরটা হচ্ছে এফ থ্রি সাইন 240 ডিগ্রি। তো এফ ওয়ান এর মান হচ্ছে 16, সরি, এফ ওয়ান এর মান দেওয়া আছে 11 নিউটন। 11 গুণন সাইন, লিখে দিই 11 সাইন 0 ডিগ্রি প্লাস 22 সাইন 120 ডিগ্রি প্লাস 33 ইন্টু সাইন 240 ডিগ্রি। সবগুলা হিসাব করি। 11 সাইন 0 প্লাস 22 সাইন 120 প্লাস 33 সাইন 240 -9.526, -9.526 এত নিউটন। 22 ইন্টু সাইন 120 এর মান হচ্ছে 19.05, আর 33 ইন্টু সাইন 240 এর মান হচ্ছে -28.58। এখানে অ্যান্সারটা মাইনাসই আসবে এফ এর মান। তাহলে এখন আমাদের বের করতে হবে থিটার মান। থিটা মানে লব্ধি বলের দিক কোন দিকে কাজ করতেছে। লব্ধি বল এর জন্য থিটার মান বের করার জন্য আমাদের ইউজ করতে হবে tan থিটা ইজ ইকুয়াল টু আনুভূমিক বরাবর বলের মান, যেটা এই বরাবর কাজ করতেছে কত,
এবার আবার কাজ করতেছে -16.5, আর নিচের দিকে কাজ করতেছে -9.526। তাহলে লব্ধিটা কাজ করবে এই বরাবর, বুঝতেছি এই কোয়াড্রেন্টে tan পজিটিভ। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু উপরে কার সাপেক্ষে কোণ নির্ণয় করব, আনুভূমিকের সাথে বের করি এফ এক্স এর সাপেক্ষে। তাহলে নিচে হচ্ছে এফ এক্স, উপর হচ্ছে এফ ওয়াই, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এফ ওয়াই সাইন 90, এফ এক্স প্লাস এফ ওয়াই কস 90। এফ ওয়াই এর মান পাইছি আমরা -9.526, আর এফ এক্স এর মান পাইছি 16.5। তাহলে এখানে মাইনাস মাইনাস কাটার পর থিটার মান কত আসে আমরা দেখি। 9.526 ভাগ হচ্ছে 16.5, tan ইনভার্স অ্যান্সার 29.99, 29.99 ডিগ্রি, বা আমরা 30 ডিগ্রি বলতে পারি। তাহলে এটা হচ্ছে অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো, কোন দিকে গতিশীল হবে। তাহলে বল প্রয়োগের পর, মানে 3টা বল প্রয়োগের পরে বস্তুটি 3টি বল প্রয়োগের পর কণাটি এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে যায়, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে যায়, দিকে যায়। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরে যদি এই ম্যাথে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মহাকর্ষ বিকর্ষ রাজশাহী বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2024। তো এখানে একটা কোশ্চেন কি দেওয়া আছে যে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে 6 × 10⁻⁴ কেজি ও 6400 কিলোমিটার। পৃথিবীর পৃষ্ঠ হতে 1000 কিলোমিটার দূরে একটি উপগ্রহ আবর্তনশীল আছে। একজন নভোচারী মনে করেন উপগ্রহটিকে আরো 22,200 কিলোমিটার দূরত্বে সরালে এর ভর অর্ধেক হবে। গ নম্বর কোশ্চেন, উদ্দীপক অনুসারে উপগ্রহটির প্রাথমিক অবস্থানে পৃথিবীর জন্য মহাকর্ষীয় বিভবের মান বের করতে বলছে। তাহলে এটা ধরলাম পৃথিবী এই ভূপৃষ্ঠ থেকে কতটুকু উপরে, 1000 কিলোমিটার উপরে এখানে একটা কৃত্রিম উপগ্রহ অবস্থান করতেছে। এইটুকু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর এইটুকু হচ্ছে এইচ। ব্যাসার্ধ আর ভূপৃষ্ঠ থেকে ওই পর্যন্ত উচ্চতা হচ্ছে এইচ। তাহলে প্রাথমিক অবস্থানে পৃথিবীর জন্য মহাকর্ষীয় বেগ নির্ণয় করা, অর্থাৎ এই অবস্থানে এটা হচ্ছে 1000 কিলোমিটার উপরে আছে। মহাকর্ষীয় বিভব বের করার সূত্র কি, ভি ইজ ইকুয়াল টু -gm ডিভাইড, আমরা জানি আর। এটা যদি ভূপৃষ্ঠে থাকে, এখানে থাকে, তাহলে এই সূত্র। যদি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় থাকে তাহলে -gm ডিভাইড, তখন আর প্লাস এইচ, এইটুকু যোগ হবে, অর্থাৎ কেন্দ্র থেকে হিসাব হয় সবসময়। তাহলে আর প্লাস এইচ। তো জি এর মান -6.6, মাইনাসটা এটা সূত্রের মাইনাস। জি এর মান 6.673 × 10⁻11 দেওয়া আছে কোশ্চেনে। ভর, পৃথিবীর ভর এটা 6 × 10⁻24 কেজি। আর প্লাস এইচ, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, বা 6.4 × 10⁻6 এত মিটার, প্লাস হচ্ছে 1000 কিলোমিটার উপরে, তাহলে 1000, তার সাথে আরো 3টা শূন্য নিলে মিটারে চলে আসলো। এটাকে ক্যালকুলেশন করলে বিভবের মান বের হয়ে যাবে। কনস্ট্যান্ট 39 গুণন 6 × 10⁻24 ভাগ 6.4 × 10⁻6 যোগ আরো 3টা শূন্য। যেতে চাপ দিলে 5.4105 × 10⁻, এখানে 6 আছে, 7 হয়ে যাবে, দশমিক 1 ঘর আগে নিয়ে আসলে 5.4105, 5.4105 × 10⁻7।
এটা হচ্ছে মাইনাসের, আর একক হচ্ছে জুল পার কেজি। বিভবের একক হচ্ছে জুল পার কেজি, কারণ ভি ইজ ইকুয়াল টু সূত্র কি ডাব্লিউ বাই এম। তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট, আর মহাকর্ষীয় বিভবের একক হচ্ছে জুল পার কেলভিন। তো এইটাই হচ্ছে গ নম্বরের অ্যান্সার। ঘ নাম্বার কি বলছেন যে উদ্দীপক নভোচারীর ধারণা ঠিক কিনা। নভোচারী মনে করে উপগ্রহটিকে 22,200 কিলোমিটার দূরত্বে সরালে এর বেগ অর্ধেক হবে। তাহলে প্রাথমিক অবস্থায় এটা 1,000 কিলোমিটার উপরে ছিল, সেই অবস্থানে বেগ কত, ভি ওয়ান এর মান বের করবো। ভি ওয়ান ইজ ইকুয়াল টু রুট ওভার জি এম ডিভাইড হচ্ছে আর প্লাস এইচ। এইচ ওয়ান ধরলাম এখানে, এইচ ওয়ান এর মান হচ্ছে 1,000 কিলোমিটার। 6.673 ইন্টু 10^11। পৃথিবীর ভর 6 × 10^24 ডিভাইড পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10^6 প্লাস এইচ। এইচ হচ্ছে কতটুকু উপরে, 1,000 কিলোমিটার উপরে, তাহলে 1,000-এর সাথে আরো 3টা শূন্য, এটাকে ক্যালকুলেশন করতে হবে। কনস্ট্যান্ট 39 দিলে জি চলে আসবে গুণন 6 × 10^24 ভাগ 6.4 ইন্টু 10^6 যোগ 3টা শূন্য আরো 3টা শূন্য, যেটা আসবে এটাকে রুট করতে হবে। 7,355.63, 7,355.63 মিটার পার সেকেন্ড, বা 7.355 বা 56 লিখতে পারি, এত কিলোমিটার পার সেকেন্ডও আমরা এটার অ্যান্সারটা লিখতে পারি। তো এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উপরে। এখন ভূপৃষ্ঠ হতে 22,000 বলছে উপগ্রহটিকে আরো 22,200 কিলোমিটার দূরত্বে সরানো হয়েছে। তাহলে এইচ টু এর মান কত হবে, আগে 1,000 ছিল, তার সাথে 22,200 যোগ করতে হবে, তাহলে হবে 23,200 কিলোমিটার। তাহলে ওই উচ্চতা এখন আবার বেগ বের করতে হবে। ভি টু ইজ ইকুয়াল টু আবার রুট ওভার জি এম ডিভাইড আর প্লাস এইচ। জি এর মান 6.673 ইন্টু 10^11, এম 6 ইন্টু 10^24 ডিভাইড আর প্লাস এইচ। আর এর মান 6.4 ইন্টু 10^6 যোগ 1,000, তার সাথে আরো 3টা শূন্য যোগ, ও সরি এখানে হচ্ছে 23,200, 23,200, তার সাথে আরো একটা শূন্য যোগ হবে, এটা এখানে হিসাব করতে হবে। এখানে 23,200, তারপরে 3টা শূন্য। কনস্ট্যান্ট 39 ইন্টু 6 ইন্টু 10^24, সরি 6 ইন্টু 10^24, এটাকে ভাগ হবে 6.4 ইন্টু 10^6 দিয়ে, তার সাথে যোগ হবে 23,200, আরো 3টা শূন্য, তার উপর রুট করতে হবে 3,677.81, 3,677.81 এত মিটার পার সেকেন্ড, বা 3.677 বা 78 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এখানে কোশ্চেন তো ছিল যে এত দূরত্ব সরালে এর বেগ অর্ধেক হবে, তাহলে বেগ অর্ধেক হয়েছে কিনা সেটি আমরা দেখব। তো বেগ অর্ধেক হয়েছে কিনা এটা চেক করার জন্য আমরা কি করব, ভি টুকে ভি ওয়ান দিয়ে ডিভাইড করব। তো 3.673, 678, সরি 678, এটাকে ভাগ দিব 7.356 দিয়ে, তাহলে দেখি কত আসে। 3.678 ভাগ 7.356, হ্যাঁ 0.5, একদম অ্যাকুরেট 0.5 বা হাফ। সুতরাং নভোচারীর ধারণা সঠিক, নভোচারীর ধারণা সঠিক। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন।
যদি কোনো সমস্যা থাকে এখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ক্যালকুলেশনে ভুল হয় তাহলে আপনারা নিজেরা ঠিক করে নিন। অঙ্কের নিয়ম এইটাই হবে এই অঙ্কের জন্য। পদার্থের গাঠনিক ধারণা, রাজশাহী বোর্ড 2024। 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ইস্পাতের তৈরি ঘনকের উপরিতলে 2.48 × 10⁷ নিউটন আকার পীড়ন সৃষ্টিকারী বল প্রয়োগ করলে বিপরীত স্থির তলের সাপেক্ষে তলটি 2.95 মিলিমিটার সরণ ঘটে। অপরদিকে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি অ্যালুমিনিয়াম ঘনকের বিপরীত তলে সমান ও বিপরীত স্পর্শকীয় বল প্রয়োগে তলের কৌণিক সরণ হয় 0.01 ডিগ্রি। অ্যালুমিনিয়ামের আকার গুণাঙ্ক দেওয়া আছে। আকার গুণাঙ্ক মানে হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক। তো গ নাম্বার কোশ্চেন, অ্যালুমিনিয়ামের ঘনকের ওপর প্রযুক্ত বলের পরিমাণ নির্ণয় করো। অ্যালুমিনিয়ামের ঘনকের ওপর প্রযুক্ত বলের মান বের করতে হবে বলছে গ নাম্বার। তাহলে প্রথমে আকার গুণাঙ্ক অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেওয়া আছে এইটা এল 2.6 × 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। আর কি দেওয়া আছে, কৌণিক সরণ দেওয়া আছে, কৌণিক সরণ tan থিটা। তো এই থিটার মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে 0.01 ডিগ্রি। তো বের করতে বলছে যে ঘনকের ওপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি অ্যালুমিনিয়াম ঘনকের বিপরীত তলে সমান ও বিপরীত স্পর্শকীয় বল প্রয়োগে তলের কৌণিক সরণ হয় হচ্ছে এই 0.01 ডিগ্রি। তাহলে কৌণিক সরণ থেকে আমরা কি বের করতে পারি যে কতটুকু, এটা যদি একটা ঘনক আকৃতির বস্তু হয়, তো এক প্রান্তে বল প্রয়োগ, স্পর্শকীয় বল প্রয়োগ করা হলে 0.01 ডিগ্রি, থিটার মান 0.01 ডিগ্রি হচ্ছে কৌণিক সরণ হয়। তার বলা আছে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তাহলে পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এক সাইডে যদি হালকা এরকম 0.01 ডিগ্রি নেমে যায়, তাহলে এখানে আমাদের দেওয়া আছে এটা হচ্ছে ভূমির মান 3 সেন্টিমিটার, আর এটা হচ্ছে লম্ব। লম্বের মান আমাদের জানা নেই, লম্ব আমরা বের করে করতে পারি। আবার আমরা যদি ডিরেক্ট সূত্রের মধ্যে tan থিটা বসাই, যেমন এটা AL, এটা ইজ ইকুয়াল টু ওপরে হচ্ছে আকার পীড়ন ডিভাইড হচ্ছে আকার বিকৃতি। তো আকার পীড়ন তো হচ্ছে F/A সবসময়, ইন্টু আকার বিকৃতি হইতেছে tan থিটা। তো F/A ইন্টু A tan থিটা। তো এটা থেকে আমরা F এর মান বের করব। তাহলে F ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ইটা AL ইন্টু A ইন্টু tan থিটা। এটার মান দেওয়া আছে 2.6 × 10⁻10 ইন্টু tan থিটার মান হচ্ছে 0.01 ইন্টু A। এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের পরিবর্তে যেহেতু এটা ঘনক আকৃতির, তাহলে আমরা এর ক্ষেত্রফল কি লিখতে পারি, বর্গক্ষেত্রের ক্ষেত্র বা ঘনকের ক্ষেত্রফল হচ্ছে A স্কোয়ার। সরি, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 6A স্কোয়ার, 6A স্কোয়ার। তাহলে এখানে মানগুলো যদি বসায় দিই, 2.6 × 10⁻10 ইন্টু 10 0.01 ইন্টু 6 ইন্টু এর মান 3 সেন্টিমিটার দেওয়া আছে, 3 × 10⁻², তার উপর স্কোয়ার। তো এখান থেকে এখন আমরা বের করি এফ এর মানটা। 2.6 × 10⁻10 গুণন 10.01 গুণন 6 গুণন 3 × 10⁻², তার উপর স্কোয়ার। 24.5 × 10⁻3, 24.5 × 10⁻3 নিউটন, বা এটারে আমরা এভাবে লিখতে পারি 2.45 × 10⁻4 নিউটন। তাহলে এই পরিমাণ বল প্রযুক্ত হয়েছে। তাহলে অ্যালুমিনিয়ামের ঘনকের উপর প্রযুক্ত বলের পরিমাণ হচ্ছে 2.45 × 10⁻4 নিউটন। এটাই গ নাম্বারের অ্যান্সার। আশা করি গ নাম্বারটা বুঝতে পারছেন। ঘ নাম্বার কি বলা আছে, ঘ নাম্বার বলছে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ইস্পাতের তৈরি ঘনকের উপরিতলে 2.48 × 10⁻7 নিউটন আকার পীড়ন সৃষ্টিকারী স্পর্শক বল প্রয়োগ করা হলে বিপরীত স্থির তলের সাপেক্ষে তলটির
2.95 মিলিমিটার সরণ ঘটে। তো এখানে বলছে আকার পীড়ন সৃষ্টিকারী স্পর্শক বল। তো এটা হচ্ছে বলের মান। তো আমরা ক্ষেত্রফলের মান তো এই 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এখান থেকে বের করব। তো এটা 2.95 মিলিমিটার সরণ ঘটে। তাহলে আমাদের বের করতে বলছে যে উদ্দীপকের কোন উপাদানের তৈরি ঘনকের দৃঢ়তা বেশি। দৃঢ়তা বেশি মানে কোনটার দৃঢ়তার গুণাঙ্ক যেটার বেশি আসবে সেটারই হচ্ছে দৃঢ়তা বেশি। তাহলে আমরা বের করব কোনটার দৃঢ়তার গুণাঙ্কের মানটা বেশি। তো এইটার দৃঢ়তার গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক তো অলরেডি আমাদের দেওয়া আছে। তো এটার ক্ষেত্রে আয়তন গুণাঙ্কটা আমরা বের করব লোহার ক্ষেত্রে বা ইস্পাতের তৈরি ঘনকের ক্ষেত্রে। তো প্রথমে আগে থিটা বের করি। থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স লম্ব বাই ভূমি, বা এখানে আমরা হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি এটা নিয়ে কাজ করি। লম্বের মান এখানে বলা হয়েছে যে এক পাশের তুলনায় আরেক পাশ কতটুকু সরণ করছে, এই পাশের তুলনায় এই পাশের সরণ হচ্ছে 2.95। তো এইরকম হয়েছে 2.95। তো 2.95 এটা হচ্ছে লম্ব হবে, এটা হচ্ছে থিটা, আর এই পাশের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে লম্ব হচ্ছে 2.95, এটা কিন্তু মিলিমিটারে দেওয়া আছে, তাহলে ইন্টু 10⁻³ মিটারে আসবে, মিলিমিটার থেকে মিটারে নিব। আর এটা 10 সেন্টিমিটার দেওয়া আছে, এটা হচ্ছে ভূমি, এটা যদি থিটা হয় এটা ভূমি, এটা হবে লম্ব। তাহলে ভূমি হচ্ছে 10 সেন্টিমিটার, তো 10 ইন্টু 10⁻² বা 0.1 দিলেও হতো। এটা হচ্ছে ভূমি, tan থিটার মান। তাহলে ইটা দৃঢ়তার গুণাঙ্ক F/A ইন্টু থিটা, tan থিটা, tan থিটা। এফ এর মান কত? 2.48 ইন্টু 10⁻⁷। এর মান হচ্ছে 6a²। 6 ইন্টু এর মান, এটার এর মান কত? 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। তাহলে 6a², 0.1 তার উপর হচ্ছে স্কোয়ার। ঘনকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a², পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আর থিটা tan থিটার মান হচ্ছে যে 2.95 ইন্টু 10⁻³ এটা নিচে হবে, আর এইটার নিচের যে হচ্ছে 10 ইন্টু 10⁻², এটা উপরে চলে যাবে 10 ইন্টু 10⁻²। এটাকে ক্যালকুলেশন করতে হবে, দেখতে হবে যে এটার দৃঢ়তার গুণাঙ্ক কত। 2.48 ইন্টু 10⁻⁷ গুণন 10 ইন্টু 10⁻² ভাগ 6 ইন্টু 0.1 স্কোয়ার ভাগ আবার 2.95 ইন্টু 10⁻³ 1.40 ইন্টু 10⁻10, 1.40 ইন্টু 10⁻10, 10⁻10 নিউটন। তো অ্যালুমিনিয়ামের আকার গুণাঙ্ক দেওয়া ছিল 2.6 ইন্টু 10⁻10, আর ইস্পাতেরটা বের হলো 1.40 ইন্টু 10⁻10। তাহলে এখানে আমরা দেখতেছি এটা হচ্ছে আয়রন, লোহা, ইটা Al ইজ গ্রেটার দেন ইটা Fe। তাহলে আমরা বলতে পারবো যে অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের দৃঢ়তা বেশি হবে। ঘনক তৈরির ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের দৃঢ়তা বেশি, অ্যালুমিনিয়ামের দৃঢ়তা বেশি। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। যদি এরপরে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানান। পৃথিবীর কেন্দ্র হতে 2r/3 ও 4r/3 দূরে অবস্থান এ ও বি। এখানে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার। পৃথিবী পৃষ্ঠে একটি সেকেন্ড দোলক সঠিক সময় দেয় এবং এর দোলনের বিস্তার দেওয়া আছে 5 সেন্টিমিটার। পৃথিবীর পৃষ্ঠ বিকর্ষণ ত্বরণ দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গ নম্বর, পৃথিবীর পৃষ্ঠে সেকেন্ড দোলকটির ভরের সর্বোচ্চ বেগ নির্ণয় করতে বলা হয়েছে। সেকেন্ড দোলকের ক্ষেত্রে সর্বোচ্চ বেগ নির্ণয় করতে বলা হয়েছে। 7 নম্বর কোশ্চেন। তো গ নম্বর,
সেকেন্ড দোলক যেহেতু তার পর্যায়কাল কত 2 সেকেন্ড, তো পর্যায়কাল 2 সেকেন্ড, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কী হবে 2 পাই বাই টি। 2 পাই বাই টি এর মান হচ্ছে 2, তাহলে পায়ের মান হচ্ছে 3.1416 এত রেডিয়ান পার সেকেন্ড। তোমাদের বের করতে হবে সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ বা ম্যাক্সিমাম ভেলোসিটি ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু আমরা জানি ওমেগা এ। তো ওমেগার মান হচ্ছে 3.1416, আর এর মান কিন্তু কোশ্চেনে দেওয়া আছে। বলা আছে যে এবং এর দোলনের বিস্তার হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে ওমেগা 3.1416 আর 5 সেন্টিমিটার, এটারে মিটারে নিতে হবে। তাহলে 5 ডিভাইড 0 100, 3.1416 গুণন 5 ভাগ হচ্ছে 100, 0.157, 0.157 এত মিটার পার সেকেন্ড, 0.157 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গ নম্বরের অ্যান্সার। ঘ নম্বর বলছে সেকেন্ড দোলকটি এ ও বি অবস্থানে নিয়ে গেলে দিনে একই পরিমাণ সময় হারাবে কি? এ অবস্থান, বি অবস্থান, এ হচ্ছে 2r/3, তার মানে এটা ভূপৃষ্ঠ হতে গভীর আছে। এটা হচ্ছে পৃথিবী, 2r/3, 2 ইন্টু 6400 ভাগ হচ্ছে 3, সরি 2 ইন্টু 6400 ভাগ 3, 4266.67। তাহলে ভূপৃষ্ঠ থেকে 4266.67 এই পয়েন্টে আমাদের বের করতে হবে। এই পয়েন্টে আমরা প্রথমে জি বের করব, তারপরে হচ্ছে পর্যায়কাল নির্ণয় করব। তাহলে ভূপৃষ্ঠ থেকে কত গভীরে হইল? ভূপৃষ্ঠ থেকে গভীরে, ভূপৃষ্ঠ থেকে গভীরে, বা এখানে হচ্ছে আমরা বলতে পারি এটাই অবস্থানে। তাহলে জি প্রাইম ইজ ইকুয়াল টু 1 মাইনাস এইচ ডিভাইড আর ইন্টু জি। 1 মাইনাস এইচ এর মান হবে 6400 মাইনাস 4266.67, নিচে হচ্ছে আর এর মান 6400 ইন্টু জি, জি এর মান হচ্ছে 9.8। তাহলে এটাকে ক্যালকুলেশন করতে হবে। 6400 মাইনাস 4266.67 ভাগ 6400, 1 মাইনাস অ্যান্সার, এটার সাথে গুণন হবে 9.8, 6.5333, 6.533 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে গভীরে অভিকর্ষ স্তর নির্ণয়ের সূত্র। এখন ওই পয়েন্টে পর্যায়কাল নির্ণয় করতে হবে। তো পর্যায়কাল কিভাবে বের করতে পারবো? T1/T2 আমরা জানি √G2/G1। তো এখান থেকে T2 এর মান বের করতে হবে। সেকেন্ড দোলক বলা আছে T1 এর মান 2 সেকেন্ড, আর G1 এটা ভূপৃষ্ঠে, এটা হচ্ছে 9.8। তাহলে এখানে এইটাকে হচ্ছে জি প্রাইম ধরছে, এটা এখানে কিন্তু G2, তাহলে এটাকে এখন আমরা বর্তমানে G2 ধরতেছি। তা বের করতে হবে এখান থেকে T2, তাহলে T2 ইজ ইকুয়াল টু T1 ইন্টু √G1 ডিভাইড হচ্ছে √G2। T1 এর মান 2 সেকেন্ড, √G1 এর মান 9.8, আর G2 এর মান পাইছি 6.533। 2 ইন্টু √9.8 ভাগ √6.533, 2.4495 বা 2.45 লিখতে পারি আমরা, 2.45 সেকেন্ড। এটা হচ্ছে এই অবস্থানের ক্ষেত্রে। এখন ওই জায়গায় হচ্ছে আমাদের পর্যায়কাল মানে সময় কত কমছে সেটা বের করতে হবে। T2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 86,400 ডিভাইড 86,400 মাইনাস এল। পর্যায়কাল যেহেতু বাড়ছে, তাহলে বের করতে বলছে একই পরিমাণ সময় হারাবে কিনা, এন এর মান হচ্ছে কি পরিমাণ সময় হারাবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 86,400 মাইনাস এন,
এটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু ৮৬,৪০০ ডিভাইড হচ্ছে T2। তাহলে এই পাশে থাকবে হচ্ছে n, আর এই পাশে ৮৬,৪০০ মাইনাস ওপর হচ্ছে ৮৬,৪০০ ইন্টু 2 ডিভাইড হচ্ছে এই পাশে T2টা এই পাশে চলে আসছিল, তাহলে 2.45। এটাকে ক্যালকুলেশন করতে হবে। ৮৬,৪০০ গুণন 2 ভাগ 2.45। ৮৬,৪০০ থেকে সেটা বাদ দিতে হবে, ভাগ মাইনাস অ্যান্সার 15,869.38। 15,869.38 সেকেন্ড সময় হারায়, এত সেকেন্ড। তাহলে দৈনিক 15,869.38 সেকেন্ড সময় হারাবে। এটা হচ্ছে এই অবস্থানের ক্ষেত্রে। এর ক্ষেত্রে বি অবস্থানে এটা ভূপৃষ্ঠের উপরে আছে, কারণ এখানে বলছে এটা যদি পৃথিবী হয় তাহলে এটার 4r/3 অবস্থানে, 4r/3। তাহলে 4 ইন্টু ৬,৪০০ ডিভাইড হচ্ছে 3 ভাগ 3, ৮৫৩৩.33। কেন্দ্র থেকে ৮৫৩৩.33 আর প্লাস এইচ এর মান হচ্ছে ৮৫৩৩.33 কিলোমিটার। তাহলে এইচ এর মান কত? ৬,৪০০ মাইনাস অ্যান্সার ২,১৩৩.33 কিলোমিটার। তাহলে ভূপৃষ্ঠ থেকে এত কিলোমিটার উপরে অভিকর্ষ ত্বরণের মান কত আগে সেটা বের করতে হবে। G2 প্রাইম ধরলাম, G2 প্রাইম 1 মাইনাস আর স্কোয়ার, নিচে হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরে অভিকর্ষ ত্বরণ বের করার সূত্র। প্লাস ৬,৪০০ তার উপর স্কোয়ার, ৬,৪০০ প্লাস ২,১৩৩.33 তার উপর স্কোয়ার, জি এর মান হচ্ছে 9.8। ৬,৪০০ প্লাস ২,১৩৩.33 তাদের উপর স্কোয়ার গুণন 9.8, ৫.৫১২৫, ৫.৫১২৫। এটা পেলাম অভিকর্ষ ত্বরণ বের করার সূত্র। তাহলে T1/T2 এটা ইজ ইকুয়াল টু, আবার আমরা লিখতে পারি √G2 ডিভাইড G1, এটা প্রাইম নিলাম। তো T1 এর মান 2 সেকেন্ড, তাহলে T2 ইজ ইকুয়াল টু হবে T1 ইন্টু √G1 ডিভাইড G2 প্রাইম। T1 এর মান পাইছি আমরা 2 সেকেন্ড, G1 এর মান ভূপৃষ্ঠে 9.8 আর উপরে হচ্ছে 5.5125। তাহলে এটা কত আসে? 9.8 ভাগ 5.5125 তার উপর রুট গুণন হচ্ছে 2, 2.6667, 2.6667 এত সেকেন্ড। তাহলে এখন আবার সূত্র T2 প্রাইম এইটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু ৮৬,০০০, এটা হচ্ছে বি অবস্থানে, তাহলে টিবি লিখলাম ৮৬,৪০০ ডিভাইড ৮৬,৪০০ মাইনাস এন। তাহলে এখান থেকে আবার আমরা লিখতে পারি ৮৬,৪০০ মাইনাস এন, এটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু ৮৬,৪০০ ডিভাইড ৮৬,০০০ আর নিচে হচ্ছে T2 প্রাইম। তাহলে এন এর মান কি হবে? ৮৬,৪০০ মাইনাস 2 ইন্টু ৮৬,৪০০ ডিভাইড হচ্ছে 2.667, 2 ইন্টু ৮৬,৪০০ ভাগ
2.667 86,400 মাইনাস অ্যান্সার 21,608.09 সেকেন্ড 21,608.09 সেকেন্ড। তাহলে এত সময় হারাবে, এটা হচ্ছে বি অবস্থানে। এ অবস্থানে সময় হারায়, এ অবস্থানে হারায় এই অবস্থানে সময় হারায় হচ্ছে 15,869 15,869.38 সেকেন্ড। আর বি অবস্থানে সময় হারায় 21,608.09 সেকেন্ড। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব রাজশাহী বোর্ড 2024। এসি চালু করার পূর্বে একটি আবদ্ধ করে কোনো একদিন শুষ্ক ও সিক্ত বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের পাঠ 30°C ও 28°C, কিন্তু ঘরটিতে আরামদায়ক অবস্থায় তাপমাত্রা 24°C ও আপেক্ষিক আর্দ্রতা 60% থাকা প্রয়োজন। 30°C গ্লেসারের উৎপাদক 1.65 এবং 24, 26, 28 এবং 30°C তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দেওয়া আছে। গ নাম্বার, এসি চালু করার পূর্বে ঘরটিতে শিশিরাঙ্ক নির্ণয় করুন। এসি চালু করার পূর্বে শিশিরাঙ্ক তাপমাত্রা নির্ণয় করতে হবে। তাহলে শুষ্ক বাল্বের পাঠ 30°C, এটা হচ্ছে θ1 এর মান। শুষ্ক বাল্বের পাঠ 30°C। আর্দ্র বাল্বের পাঠ দেওয়া আছে 28°C, 28°C। আর কি দেওয়া আছে? গ্লেসিয়াসের উৎপাদক দেওয়া আছে 30°C তাপমাত্রায় 1.65। জি এর মান দেওয়া আছে 1.65। শিশিরাঙ্ক তাপমাত্রা বের করার সূত্র θ θ1 মাইনাস জি, θ1 মাইনাস θ2। θ1 এর মান 30 মাইনাস জি এর মান 1.65। θ1 এর মান 30 মাইনাস θ2 এর মান হচ্ছে 28। তাহলে 30 মাইনাস 1.65 ইন্টু 2, 1.65 into 2, 30 minus answer 26.7, 26.7 ডিগ্রি সেলসিয়াস। তাই শিশিরাঙ্ক তাপমাত্রা পাইলাম 26.7 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে গ নম্বরের অ্যান্সার। এসি চালু করার পূর্বে ঘরটিতে শিশিরাঙ্ক নির্ণয় করো। তো ঘরটিতে শিশিরাঙ্কের মান পেলাম আমরা 26.7 ডিগ্রি সেলসিয়াস। ঘ নম্বর কি বলছে? এসি চালু করে ঘরটিতে জলীয় বাষ্পের কিরূপ পরিবর্তন করলে ঘরটি আরামদায়ক অবস্থায় আসবে? অর্থাৎ ঘরের টেম্পারেচার হইতে হবে 24°C টেম্পারেচার, কারণ 24°C তাপমাত্রায় ঘরটা আরামদায়ক অবস্থায় আসে ও আপেক্ষিক আর্দ্রতা তখন 60% হইতে হবে। তো এসি চালু করে ঘরটির জলীয় বাষ্পের কিরূপ পরিবর্তন করলে, জলীয় বাষ্প বলতে উপস্থিত জলীয় বাষ্পের কথা বলা হয়েছে। তাহলে প্রাথমিক অবস্থায় উপস্থিত জলীয় বাষ্প চাপ কত সেটা আগে বের করতে হবে। তো প্রাথমিক অবস্থায় আপেক্ষিক আর্দ্রতা আর এর মান আমাদের জানা নেই। তো উপস্থিত জলীয় বাষ্প চাপ কিভাবে পাবো? শিশিরাঙ্ক তাপমাত্রা 26.7°C। এই তাপমাত্রা জলীয় বাষ্প চাপ যেটা হবে সেটা হচ্ছে উপস্থিত জলীয় বাষ্প চাপ। তো আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা আর ইজ ইকুয়াল টু ছোট হাতের এফ ডিভাইড বড় হাতের এফ ইন্টু 100%। বড় হাতের এফটা হচ্ছে প্রাথমিক অবস্থা, মানে এটা হচ্ছে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্প চাপ। আর ছোট হাতের এফটা হচ্ছে শিশিরাঙ্ক তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। এই শিশিরাঙ্ক তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ সেটাই হচ্ছে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প চাপ। তাহলে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প চাপ এই ছোট হাতের এফ এর মানটা আমাদের বের করতে হবে, যেটা 26.7°C বের হবে। তো 26 আর 28°C জলীয় বাষ্প চাপ দেওয়া আছে 25.21 আর হচ্ছে 28.35। তাহলে 2°C তাপমাত্রা পার্থক্য জলীয় বাষ্প চাপের পার্থক্য আমাদের ছোট হাতের এফ এর মান বের করতে হবে। 2°C তাপমাত্রা পার্থক্যে জলীয় বাষ্প চাপের পার্থক্য উপরে হচ্ছে 28.35 মাইনাস 25.21। তাহলে
এই 26.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা শিশিরাঙ্ক তাপমাত্রা পাইছি, 26.7 26 থেকে কত বড়? 0.7। তাহলে 0.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প চাপ কত? তো পার্থক্য গুণন 0.7/2। তো 26-এ কত সেটার সাথে যদি যোগ দিই তাহলে উপস্থিত জলীয় বাষ্প চাপ বের হয়ে যাবে। 26-এ ছিল 25.21, 25.21। তো এখন ক্যালকুলেশন করতে হবে। 0.7 গুণন 28.35 মাইনাস 25.21, এটা ভাগ 2 যোগ 25.21, 26.309, 26.309 এত মিলিমিটার পারদ চাপ। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প চাপের মান বের হইল। পরবর্তীতে বলছে এসি চালু করে ঘরটিতে জলীয় বাষ্পের কিরূপ পরিবর্তন করলে ঘরটি আরামদায়ক অবস্থায় আসবে। তো তখন টেম্পারেচার হইতে হবে, আরামদায়ক অবস্থার তাপমাত্রা হইতে হবে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো ওই টাইমে উপস্থিত জলীয় বাষ্প চাপ কত হবে সেটি আমাদের এখানে বের করতে হবে। তো যেহেতু এখানে আবদ্ধ রুম বলছে, আবদ্ধ ঘরে এসি চালু করা হয়েছে, তো আবদ্ধ ঘরের ক্ষেত্রে শিশিরাঙ্ক তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তাহলে শিশিরাঙ্ক তাপমাত্রা প্রাথমিক অবস্থায় যে 26.7 ছিল সেই তাপমাত্রাটাই এখানে থেকে যাবে, কিন্তু রুমের ভেতরের টেম্পারেচার হয়েছে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এখন 26.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প চাপ 26.309 এত মিলিমিটার পারদ চাপ। এটা হচ্ছে 26.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্প চাপ কত, উপস্থিত কত সেটাই বের করতে হবে। তো আবদ্ধ রুম যদি হয়, আবদ্ধ রুমের ক্ষেত্রে মানে আয়তনের পরিবর্তন হবে না, রুমের ক্ষেত্রে আমরা P1/T1 এটা ইজ ইকুয়াল টু P2/T2 এই সূত্র লিখতে পারি। তো P1 এর মান কত ছিল? 26.309। তখন টেম্পারেচার ছিল 26.7 প্লাস হচ্ছে 273। P2 এর মান কত হবে টেম্পারেচার যখন 24 ডিগ্রি সেলসিয়াস বা 24 যোগ 273, তখন কত হবে? তাহলে P2 এটা ইজ ইকুয়াল টু, উপরে হচ্ছে 24 যোগ 273, এটা আসবে হচ্ছে 297 গুণন 26.309 ডিভাইড হচ্ছে 26.7 যোগ 273, এটা হবে হচ্ছে 299.7। এটা ক্যালকুলেশন করি। 297 গুণন 26.03309 ভাগ 299.7, 26.071, 26.071 এত মিলিমিটার পারদ চাপ। তো 26.071 মিলিমিটার পারদ চাপ হয়েছে। এখানে কোশ্চেন ছিল এসি চালু করে ঘরটির বাষ্পচাপের কিরূপ পরিবর্তন করলে ঘরটি আরামদায়ক অবস্থায় আসবে। কিরূপ পরিবর্তন করলে? তো প্রাথমিক অবস্থায় বাষ্পচাপ ছিল 26.309 মিলিমিটার পারদচাপ। টেম্পারেচার কমলে বাষ্পচাপের মান হয় 26.071 মিলিমিটার পারদচাপ, অর্থাৎ বাষ্পচাপের মান কমে যায়। তাহলে কতটুকু কমাইতে হবে? এইটা থেকে এইটা বাদ দিলে যেটা আসবে ওইটাই হবে অ্যান্সার। তো এখানে 26.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 26.309 মিলিমিটার পারদচাপ, আর 24-এ হচ্ছে 26.071। তাহলে বাষ্পচাপ কমাতে হবে, বাষ্পচাপ কমাতে হবে 26.309 মাইনাস 26.071 এত মিলিমিটার পারদচাপ, মিলিমিটার পারদচাপ। তো 26.309 মাইনাস অ্যান্সার 0.237, 0.2237 এত মিলিমিটার পারদচাপ, অর্থাৎ
237 মিলিমিটার পারদ চাপ যদি আমরা বাষ্পচাপ কমাই, তাহলে এসি চালু করে ওই ঘরটিতে জলীয় বাষ্পচাপের মানে ঘরটির জলীয় বাষ্পচাপের এত পরিবর্তন করলে ঘরটি আরামদায়ক অবস্থায় আসবে। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।